চাইলেই দণ্ডিত কাউকে ক্ষমা নয়, রাষ্ট্রপতির ক্ষমতা আইনি কাঠামোয় আনতে একমত সব রাজনৈতিক দল। গণতন্ত্রের পথ মসৃণ করতে সাবধানে হাঁটছে বিএনপি। নতুন বাংলাদেশে আর নয় পুরনো বন্দোবস্ত, হুঁশিয়ারি এনসিপির। রাজধানীতে বাড়ছে ছোঁয়াচে ভাইরাল জ্বরের প্রকোপ, বিশ্রাম ও পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়ার পরামর্শ। কুমিল্লায় একের পর এক জলাধার ভরাট করে সরকারি বেসরকারি প্রকল্প, নেওয়া হচ্ছে না পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। চাইলেই দণ্ডিত কাউকে ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি, মানতে হবে আইনের বিধান। জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে স্থাপন করা যাবে হাইকোর্ট বিভাগ, তবে আইন প্রণয়ন করতে হবে পরবর্তী সংসদে। জোড়া খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মহিউদ্দিন জিন্টুকে 2005 সালে ক্ষমা করেন সে সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। 2009 সালে জিল্লুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় ক্ষমা পান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত শাহাদা বাকবর। হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তোফায়েল আহমেদ জোসেফকে 2018 সালে ক্ষমা করেন আব্দুল হামিদ। সংবিধানে দেয়া এখতিয়ার বলেই এই ক্ষমা করেন রাষ্ট্রপতি, তবে প্রতিটি ক্ষমায় জন্ম দেয় বিতর্ক আর সমালোচনার। তাই সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বলা হয় আইনের বিধিবিধান সাপেক্ষে রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনায় এ বিষয়ে একমত হয় দলগুলো। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন। সেই আইনকে কতটা সমৃদ্ধ করা যায় যাতে মিসইউজ না হয় সেই ক্ষমতার, সেই বিষয়টা তখন আইন প্রণয়নের সময় দেখা যাবে। যা কিছু সিদ্ধান্ত হবে তা আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তো রাষ্ট্রপতির কাছেই যাবে। তো সেটাতে সবাই একমত হয়েছে। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে স্থায়ীভাবে হাইকোর্ট বিভাগ স্থাপনের প্রস্তাবেও একমত হন রাজনৈতিক নেতারা। গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থনীতি, তারপরে মামলা জট এবং জনসংখ্যার ঘনত্ব সবকিছু মিলায়ে বিকেন্দ্রীকরণটা করতে হবে। সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এককেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলছেন, আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে পারলে তা হবে ইতিবাচক। যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে। আগামী সপ্তাহে দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্যে আসার জন্য ছাড় দিচ্ছেন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। জানান, আগামীর রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায় সেই পথে হাঁটছে বিএনপি। সম্প্রতি টেলিকম খাতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। বাংলাদেশ জাতীয় দল বিএনপি যেখানে এমন নীতিমালার প্রস্তাবনা নিয়ে উদ্বেগ জানায় দলটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে এই নীতিমালার সমীচীন নয়। জানান, আগামীর রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ মসৃণ করতে সতর্কতার সাথেই হাঁটছে বিএনপি। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের অভিযোগ, সরকারের এমন সিদ্ধান্তে একচেটিয়া সুবিধা পাবে বৃহৎ টেলিফোন কোম্পানিগুলো, যার ফলে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। মূলত বড় বড় কোম্পানি এবং বড় বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য করা হচ্ছে। তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি, আমরা জনগণের যাতে এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছায় সেটাই তো আমরা চাই। যারা ব্যবসা করবে তারা টাকা করে, এটা আমরা জানি। এই ধরনের নীতিমালা প্রণয়নের আগে সরকারকে স্বচ্ছতা ও সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদও দেয় বিএনপি। বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশে আর নয় পুরনো বন্দোবস্ত। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন নীলফামারীতে পথসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির অন্য নেতারা ঘোষণা দেন চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেয়ার। নিজ জেলায় পথসভা, চেনা মুখের মাঝেই মঞ্চে এলেন সার্জিস আলম। ডাক দেন পঞ্চগড় উন্নয়নের। এনসিপির পঞ্চগড় 1-এর মনোনয়ন প্রত্যাশী এই নেতাকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ভারত থেকে অবৈধ অভিবাসন বাংলাদেশে পুশিন চলমান উল্লেখ করে তিনি বলেন, 50 বছরে কেউ সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারের আওতায় তারা নিয়ে আসবো। এর আগে পঞ্চগড়ে পদযাত্রা করে এনসিপি। গণসংযোগ চলে অলিগলি, মোড়ে মোড়ে। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে সকালের গন্তব্য ছিল সৈয়দপুর হয়ে নীলফামারী। শহরে কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে ডিসি মোড় এলাকায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। ঘোষণা দেন চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেয়ার। আমরা আপনাদের সমর্থনের জন্য এসেছি, আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা বলতে পারি দুনিয়ার কোন জালেম আমাদেরকে রাস্তা থেকে উঠাতে পারবে না। এত বছর পরেও আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো নাগরিকের অধিকার সমুন্নত রাখতে পারে না, এটা তো কন্টিনিউ হতে পারে না। এটা আমাদের ভাঙতে হবে, ভেঙে গড়তে হবে। এ সময় গণ অভ্যুত্থানের নেতারা এখনো জীবিত আছে উল্লেখ করে দেশকে পুরনো ধারায় নেয়ার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়া হয়। আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার, সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 29 দিনের 64 জেলার পদযাত্রা কর্মসূচি শেষ হবে 30 জুলাই ঢাকা ফেরার মধ্য দিয়ে। জুমাতুল বিদা, চ্যানেল 24, পঞ্চগড়। রাজধানীতে ভাইরাল জ্বরে নাকাল নগরবাসী। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। পরিবারে একজন আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হচ্ছেন বাকিরাও। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই ভাইরাল জ্বর সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে সেরে যায়। তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। আর দীর্ঘস্থায়ী জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জিনিয়া কবির সূচনার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার।
বৈশাখের শুরুতে তাপপ্রবাহ বাড়লেও মাস ব্যবধানে ঝড় বৃষ্টিতে তাপমাত্রায় বিরাজ করছে শিথিলতা। তা স্বাভাবিক হলেও হঠাৎ করেই আবার বেড়ে যাচ্ছে তাপমাত্রা। এমন অবস্থায় হাসপাতালগুলোতে মৌসুমী রোগী বাড়ছে প্রতিদিন। আমি যখন ভর্তি হইলাম হাসপাতালে এলাম তখন আমার ছেলে, নাতি, বউ সবারই জ্বর, ঘরে ঘরে এখন এইভাবেই জ্বর। এইবার বেশি মনে হচ্ছে, এবারের মতো তো আমি দেখি না, এবার অনেকই এরকম হচ্ছে। আর শরীর ব্যথা, অনেক ব্যথা করে। বাচ্চাদের খাওয়া দাওয়ার মুখে রুচি থাকে না, শরীর অসুস্থ, দুর্বল, বাচ্চারা তো আর কিছু বলতে পারে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নতুন কোনো ভাইরাস নয়। আপাত দৃষ্টিতে তারা মনে করছেন এটি ইনফ্লুয়েঞ্জা, যদিও ছোঁয়াচে বলে সতর্ক থাকার জোরালো পরামর্শ তাদের। দ্রুত এক বাড়িতে অনেকে আক্রান্ত হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এটা একটা বৈশিষ্ট্য, এটা খুব দ্রুত ছড়ায় এবং এক বাড়িতে একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত হয়। এক স্কুলে একটা বাচ্চা আক্রান্ত হলে অনেক বাচ্চা আক্রান্ত হয়। একটা মার্কেটে কেউ হাঁচি কাশি দিলে অনেকে আক্রান্ত হয়, আমরা বুঝি না। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই এমন জ্বরে আক্রান্ত হচ্ছেন। আতঙ্কিত না হয়ে হালকা খাবার, বিশ্রাম আর পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। খাবারের দিকটা অবশ্যই নজর রাখবে, নিজের দিকটা খেয়াল রাখতে হবে। ঘেমে গেলে ঘামটা মুছে দিতে হবে। বাচ্চাদেরকে, বয়স্কদের খেয়াল রাখা যে তারা আসলে ঠান্ডাতে আক্রান্ত হচ্ছে কিনা। চিকিৎসকের পরামর্শ না, চিকিৎসাটা শুরুতে নেওয়া। দেরি করে চিকিৎসাটা নিলে কিন্তু পেশেন্টটা হয়তো বা যে কোনো কারণে হয়তো মারা যেতে পারে, জটিলতা আকার ধারণ করে। এই জন্য অবহেলা করা ঠিক না কোনো রোগকেই। ভাইরাল জ্বর সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে সেরে যায়, তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি বলছেন চিকিৎসকরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সাথে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। সাক্ষাতে অধ্যাপক ইউনূস বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং যুব উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান। একই সাথে শিক্ষা ও খেলাধুলার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানান তিনি। মিয়াজাকি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং এটিকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে অভিহিত করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশের তরুণদের জন্য জাপানে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানান। খুব দ্রুতই বাংলাদেশে নির্বাচন হবে বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখার কথাও বলছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন এখনও খসড়া পর্যায়ে রয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত প্রস্তাব জাতিসংঘকে পাঠানো হয়েছে। নানা ধাপে আলোচনার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। উপদেষ্টা আরও জানান, মালয়েশিয়ার জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশিদের তথ্য চেয়েছে ঢাকা। নির্দেশনা পেলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। সেনা সদস্যদের কেউ গুমের সাথে জড়িত থাকলে তদন্তে প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় সেনাবাহিনী। সমসাময়িক কার্যক্রম তুলে ধরতে বনানী সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর এই সংবাদ সম্মেলন। জানানো হয়, গত বছরের 5 আগস্ট থেকে এই পর্যন্ত 80% লুট হওয়া অস্ত্র উদ্ধারের কথা। ওই সময়ে যতগুলো অস্ত্র লুট হয়েছে সেই সবগুলো, আপনি যতগুলো প্রকার বললেন, সবগুলো অস্ত্রেরই 80% আমরা মিন করেছি। আগামী নির্বাচন সহ সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মিলিটারি অপারেশনের কর্নেল শফিকুল ইসলাম। জানান, কমিশন থেকে নির্দেশনা আসলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে।
সেনাবাহিনীর মধ্যে কেউ গুমের সাথে জড়িত থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রোহিঙ্গাদের কোনো ধরনের প্রশিক্ষণে সেনাবাহিনী সম্পৃক্ত নয় বলে সাফ জানিয়ে দেন কর্নেল শফিকুল ইসলাম। সেনাবাহিনী এ ধরনের প্রশিক্ষণের সাথে জড়িত ছিল না, এখনো জড়িত নেই। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নগর উন্নয়নের নামে একের পর এক ভরাট হচ্ছে কুমিল্লা নগরীর জলাধার, পুকুর, খাল। কোথাও গড়ে উঠেছে আবাসন, আবার কোথাও বাস্তবায়ন করা হচ্ছে সরকারি প্রকল্প। বেশিরভাগ ক্ষেত্রেই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। জলাধার বিলুপ্ত হওয়ায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। একটা সময় অতিথি পাখির কলকাকলি আর বর্ষার পানিতে টইটুম্বুর থাকত কুমিল্লার কালিয়াজুড়ি এলাকা, অথচ 6 বছরের ব্যবধানে গড়ে উঠেছে সুউচ্চ সব অট্টালিকা। কারারক্ষীদের জন্য নির্মাণ করা হয়েছে আবাসন, তবে এতে নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। প্রকল্প মানে পরিবেশের যে অনুমোদন প্রক্রিয়া বা অন্যান্য যে অনুমোদন প্রক্রিয়াগুলো, এগুলো সব মন্ত্রণালয়ই দেখে। শুধু এই প্রকল্পই নয়, নগরীর সাহাপাড়ায় ভরাট হয়ে গেছে লস্কর পুকুর। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে বহুতল ভবন, যাতে মানা হচ্ছে না নিয়ম নীতি। পুকুরগুলি আস্তে আস্তে কমতেছে। এটা আসলে মানে আমাদের জন্য সমস্যাই। পুকুরটা পুরানোর পরে পরিবেশটা আরো নোংরা হয়েছে, আবার কি বিশ্রী হয়েছে। 1.5 দশকে ভরাট হয়েছে কুমিল্লা নগরীর বহু জলাধার ও পুকুর, কিন্তু পরিবেশ অধিদপ্তরের কাছে নেই তার সুনির্দিষ্ট তালিকা। কুমিল্লাতে কতগুলো জলাশয় আছে এই বিষয়ে আমাদের কোনো এই পর্যন্ত তথ্য নাই। ঠিক আছে, এটা আমাদের ভূমি অফিসের বা কোনো থেকে পাওয়া যাবে। আমরা এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের কাজ করিনি। ভয়াবহ পরিস্থিতিতে কুমিল্লা শহরটি আছে, এই নগরটি আছে। এই নগরটির যদি এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর না দেয়, তাহলে আগামীতে এটা একটা বাসযোগ্য নগরী থেকে একটা জঞ্জালে পরিণত হবে। জেলা প্রশাসকের দাবি, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় ঘটছে এমন অনিয়ম। আশ্বাস দেন জলাধার রক্ষায় যথাযথ আইন প্রয়োগের। ব্যক্তি হোক আর সংস্থা হোক, সবার জন্য আইনের প্রয়োগ সমানভাবে হবে। আমরা জলাধার রক্ষা করতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। গেল 14 বছরে 8টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর, যার কোনোটিরই কার্যকর সমাধান হয়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি সেতুর অভাবে দুর্ভোগে 1 লাখেরও বেশি মানুষ। সুষ্ঠু যোগাযোগের অভাবে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। যদিও ভোগান্তি বিবেচনায় সেতু নির্মাণের উদ্যোগের কথা জানায় এলজিইডি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে এই মধুমতি নদী। নদী তীরের 6টি গ্রামের লাখেরও বেশি বাসিন্দাদের পারাপারের জন্য রয়েছে একটি মাত্র খেয়াঘাট। বছরখানেক আগে সেখানে নির্মাণ করা হয় কাঠের একটি পুলও, তবে মাসখানেক আগে সেটিও ভেঙে যায়। জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সে করে রোগী পারাপারে ঘুরতে হয় 10 কিলোমিটারের বেশি পথ। নদীর তীরে ঐতিহ্যবাহী পরানপুর হাটে ওপারের ক্রেতা বিক্রেতাদের আসতেও হয় দীর্ঘ এই পথ ঘুরে, যাতে নষ্ট হয় সময়, বাড়ে খরচও। নদীর উপর যারা বসবাস করে, চর পরানপুর, পাঁচাল, সুসল, পাঙ্খাচর, লঙ্কাচর, এরা আসা যাওয়ার জন্য এই পরানপুর এই রাস্তাটাই সবচেয়ে উত্তম। এই কাঠা ব্রিজটা আমরা এলাকার লোকজন, গ্রামের লোকজন করছে, করার পরে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখন উপারের লোকজন এই পারের লোকজন যাতায়াত করতে পারে না। ওই পারে টোটাল ছাত্রছাত্রী এই পারে লেখাপড়া করে, এদের সমস্যা। আর ওই পারের গরু বাছুর এই পারে আসতে পারে না, আমাদের হাটের সমস্যা। কোনো একটা রোগী অসুস্থ হইলে যে তারে ডাক্তারের কাছে নিতে হবে, ঠিক আছে, এই ব্রিজটা থাকলে কি হয়, দ্রুত আমরা নিতে পারি। দ্রুত যাতায়াতে নদীতে সেতু নির্মাণের উদ্যোগের কথা জানালেন এলজিইডির এই কর্মকর্তা। আমাদের এলজিইডির পক্ষ থেকে সদর দপ্তরে আমরা একটা ব্রিজের প্রস্তাবনা প্রেরণ করেছি, যার দৈর্ঘ্য আনুমানিক 200 মিটার। তো আমরা আশা করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনা করে পরবর্তী
প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 2 মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল কুষ্টিয়া হাইওয়ে সড়কের নওদাপাড়া ভাটার কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী রিয়াদ ও পলাশ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। পরে পথচারীরা দেখতে পেয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও তাদের আর বাঁচানো যায়নি। ধারণা করা হচ্ছে পেছন থেকে দ্রুত গতির কোনো যানবাহন ধাক্কা দিয়ে চলে গেছে। ভোলার তজুমউদ্দিনের স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান 2 আসামি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ছাত্রদল নেতা রাসেলকে। পুলিশ জানায়, এজাহারে রাসেলের পিতার নাম উল্লেখ না থাকায় আটককৃত রাসেলই অভিযুক্ত রাসেল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর এদিকে রাসেলের পরিবারের অভিযোগ, ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে। এদিকে যশোরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহবধূকে অ্যাসিড ছুঁড়ে দগ্ধ করার অভিযোগ উঠেছে। এ সময় দগ্ধ হন তার মা ও 8 বছরের ছোট ভাই। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালিতে এই ঘটনা হয়। ভুক্তভোগীর স্বজনরা জানান, 4 বছর আগে স্বামীর বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে বাবার বাড়ি আসেন রিপা খাতুন। পাশের গ্রামের জসিম দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন, কিন্তু রিপা প্রত্যাখ্যান করলে অ্যাসিড ছোড়ে জসিম। এ সময় দগ্ধ হন রিপা, তার ছোট ভাই ইয়ানুর, মা রাহেলা খাতুন। গুরুতর অবস্থায় তাদের নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। এই ঘটনায় অভিযানে নামে পুলিশ। প্রায় মাসখানেক মতো এরকম ডিস্টার্ব করতে করতে ও নাকি একবার বলেছে, যদি আমার বিয়ে না করিস তাহলে আমি 1 সপ্তাহের মধ্যে তোদের অ্যাসিড মারবো। বাইরে থেকে দাঁড়ায়, জ্বালানা দিয়ে হাত ঢুকায়, হারপিকের বোতলে করে নিয়ে আসছে। আর নিয়ে আসার পরে যখন ছিটকে মেরেছে, আমরা বেডে ছিলাম, খাটের পরেই ছিলাম। প্রথমে জ্বালানার পাশেই ছিল আমার ছোটো ভাই, তার পাশে আমি, তার পাশে ছিল মা। যখন ছেলেকাটা দেখছে, প্রথমে বেশিরভাগ অংশটুকু আমার ছোটো ভাইটার গায়ে পড়েছে। দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। দর্শক, এ বিষয়ে আরো খবর জানবো আমরা। ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান, এবং একই সঙ্গে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন আমিনা বিলকিস ময়না। হাসানুজ্জামান, আপনার কাছে কি তথ্য আছে? সবশেষ খবর জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো ফরিদপুরেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, এবং এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই যে 21 জেলার প্রবেশদ্বার ফরিদপুর, এখানে কিন্তু আপনি জানেন যে বড় একটি বিশেষায়িত হাসপাতাল রয়েছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে শুধু ফরিদপুর নয়, ফরিদপুরের আশেপাশে গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, এমনকি মাগুরার রোগীও কিন্তু এখানে চলে আসে, যে কারণে আমাদের এখানে পরিসংখ্যানটি বেশ বড় হয়ে যায়। এবং আমরা সিভিল সার্জন সহ ফরিদপুর মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আমরা এই গত মে মাসে 33 জন ডেঙ্গু রোগী সারা ফরিদপুরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু সেই সংখ্যাটি কিন্তু জুন মাসে আমরা দেখেছি যে সেটি 3 গুণ হয়ে প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছে। এবং আমরা জুলাইয়ের এই প্রথম 4 দিনে আমরা দেখতে পেয়েছি যে ডেঙ্গু রোগীর প্রকোপ কিন্তু বাড়ছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 2 জন ডেঙ্গু রোগীর সন্ধান আমরা পেয়েছি সকালে। তবে ফরিদপুরের আলফাডাঙ্গা সহ অন্যান্য অঞ্চলেও কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। সংশ্লিষ্টরা যেটি বলছেন, চিকিৎসকরা বলছেন যে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে পানি জমে থাকা বিভিন্ন জায়গায়, এই পানি জমে থাকা পানির থেকে যে সবাই আমরা জানি, কিন্তু তারপরেও সচেতনতার অভাবে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। এবং সবচেয়ে সমস্যা যেটি, যে ডেঙ্গু রোগীরা অনেক দেরিতে ভর্তি হচ্ছেন হাসপাতালে, যে কারণে তাদের জটিলতাগুলো বাড়ছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা আমাদেরকে অনুরোধ করেছেন যে ডেঙ্গু সন্দেহ হলেই যেন তারা চিকিৎসকদের কাছে আসেন। ফরিদপুর এর কথা যদি বলি, আমরা ফরিদপুর পৌরসভা একটি বড় জনসংখ্যা দূষিত অঞ্চল, সেখানে কিন্তু আমরা ডেঙ্গু প্রতিরোধে বাস্তবে তেমন কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি। বিশেষ করে মশক নিধনে যে তৎপরতা থাকার কথা, সেখানে কিন্তু ফরিদপুর পৌরসভায় আমরা
মশক নিধনের কোনো বাস্তব উদ্যোগ আমরা দেখতে পাইনি। এই ব্যাপারে চিকিৎসকরা সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। যেমন আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে সাতক্ষীরার খবর জানবো, সেখানে রয়েছেন আমিনা বিলকিস ময়না। ময়না। হ্যাঁ শাকিল, যেমনটি জানতে চাচ্ছিলেন, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালের মধ্যে। এই হাসপাতালে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি নেই, এটি আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার জয়ন্ত সরকার। এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি না থাকলেও এখানে যে চারদিকে ময়লার ভাগাড়, এই ভাগাড়ের কারণে ডেঙ্গু হওয়ার যে মশা, সেই এডিস মশার প্রকোপটা বাড়ছে এবং পুরো পৌর এলাকায় কিন্তু ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এবং ডেঙ্গুর মশার এডিস মশার বিস্তার ঘটছে। এখানে লেখা আছে অপরিচ্ছন্ন পরিবেশ রোগব্যাধির অন্যতম কারণ, কিন্তু এই অপরিচ্ছন্ন পরিবেশই কিন্তু এই সদর হাসপাতালের চারদিকে বিরাজমান। নাগরিক নেতৃবৃন্দ তারা কিন্তু অভিযোগ করেছেন যে এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কোনো সুযোগ নেই। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ডেঙ্গু পরীক্ষার জন্য তারা খুব দ্রুত ব্যবস্থা নেবেন। এখানে জেনারেল বেডে জেনারেল রোগী ভর্তি আছে, কিন্তু তারাও কিন্তু মশারি ছাড়াই ঘুমোচ্ছেন। এখন এই হাসপাতালে যারাই ভর্তি আছেন তারা মশারি ছাড়াই ঘুমোচ্ছেন, কিন্তু এটুকু বলতে পারি যে যেভাবে মশার প্রকোপটা বেড়েছে সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু যখন তখন আক্রান্ত হতে পারে যে কেউ। এখানে ডাক্তার জয়ন্ত সরকার তিনি সতর্কতা দিয়ে মানুষকে বলেছেন যে যদিও এখনো ডেঙ্গু। ময়না, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম সাতক্ষীরা এবং ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এবারে বাজারের খবর জানাবো। বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে হবিগঞ্জ এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি মাদারীপুরে, সেখানে রয়েছেন হবিগঞ্জে দর্শক, সেখানে রয়েছেন রাসেল চৌধুরী। রাসেল। শাকির, আমি এখন আছি হবিগঞ্জের কোর্ট স্টেশন এলাকার চাষি বাজারে। এখানে কিন্তু ভোর থেকে কিন্তু ক্রেতা বিক্রেতার সরগরম দেখা যাচ্ছে। বিশেষ করে বাজারে পাইকারি যারা বিক্রি করেন, বিশেষ করে গ্রামগঞ্জে যারা লোকজন আছেন তারা তাদের বাড়ি থেকে সবজি নিয়ে আসছেন এবং এখানে পাইকারি বিক্রি করে থাকেন। পাইকারি যারা বিক্রি করেন, বিশেষ করে গত এক সপ্তাহের তুলনায় হবিগঞ্জে টমেটোর দাম কেজিতে বেড়েছে 20 টাকা। বিশেষ করে যেখানে 60 টাকা কেজি ছিল এখানে 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো, এবং আলু ছিল 25 টাকা কেজি, এখন কিন্তু 30 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু অন্যান্য সবজি যেগুলো রয়েছে সবগুলোর দামই স্বাভাবিক রয়েছে। বিশেষ করে বেগুন 50 টাকা কেজি, শসা 40 টাকা, কাঁচামরিচ 70 টাকা কেজিতে, এবং অন্যান্য সবজি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সবজির দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিশেষ করে ঝেঙ্গা 50 টাকা, করলা 60 টাকা কেজি, এবং দামি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে বিক্রেতারা বলছেন যেহেতু জিনিসপত্রের অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যেহেতু এখন মৌসুম নয়, এজন্য সবজির মৌসুম নয়, এজন্য দামটা অনেকটা একটু বেশি। তবে ক্রেতা যারা বলছেন তারা রাসেল চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চলছে ইলিশের ভরা মৌসুম, তবে তেমন সরবরাহ না থাকায় বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। আরো খবর জানাতে মাদারীপুর থেকে এবার যোগ দিচ্ছেন সাগর হোসেন তামিম। সাগর। আসলে ইলিশের যে ভরা মৌসুম, এটি শুধু এখন বাজারে আসলে মুখের কথাই মনে হচ্ছে, কারণ আমি এখন যে বাজারটিতে রয়েছি এটি মাদারীপুর শহরের সকালের বাজার, অর্থাৎ চৌরাস্তা বাজার নামে পরিচিত। এই বাজারটিতে এখানে প্রায় 32টি ছোট বড় মাছের দোকানদার রয়েছে, যার মধ্যে একটি
মাত্র দোকানে মাত্র 4 থেকে 5 কেজি ইলিশ মাছ রয়েছে, অর্থাৎ কোনো দোকানে কিন্তু ইলিশের কোনো বালাই আমরা লক্ষ্য করিনি। ক্রেতারা যেটি বলছে যে এই ভরা মৌসুমে কেন আসলে ইলিশ নেই, তারা কোনো সদুত্তর দিতে পারছে না তারা। আর বিক্রেতারা বলছে যে তারা আসলে যে সমস্ত জায়গা থেকে ইলিশ সরবরাহ করে, বিশেষ করে চাঁদপুর, পটুয়াখালী এবং কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে যে ইলিশ মাছ তারা সরবরাহ করে বাজারে বিক্রি করে থাকে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু তারা আসলে ইলিশ সরবরাহ করতে পারছে না, যার ফলে বাজারে এই ইলিশ শূন্যই বলা চলে। যাও একটি বা দুটি দোকানে রয়েছে সেটিও চড়া দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 4টায় 1 কেজি এই সাইজের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা, যেটি গত বছর বিক্রি হয়েছে 500 থেকে সর্বোচ্চ 600 টাকা কেজি দরে, এবং 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 3000 টাকা দরে, যেটি গত বছর আমরা বাজার ঘুরে দেখেছি যেটি 1500 থেকে সর্বোচ্চ 1800 টাকা দরে বিক্রি হয়েছে। ক্রেতা বিক্রেতাদের যেটি দাবি সেটা হচ্ছে সরবরাহ না থাকার ফলেই কিন্তু এই বাজারে ইলিশ শূন্য দেখা দিয়েছে। আর বিক্রেতারা যেটি আরো পর্যায়ে কথা বলে জেনেছে, নদী থেকে আসলে জেলেরা ইলিশ সরবরাহ করতে কম পারছে, যার ফলে কিন্তু ইলিশ সরবরাহ করতে পারছে না, এবং ক্রেতারাও কিন্তু এই ইলিশের যে স্বাদ সেটা থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ সব মিলে বলা যায় মাদারীপুর নয়, শুধু আশপাশ কয়েকটি জেলাতেও কিন্তু এই ইলিশের যে হাহাকার সেটি আমরা লক্ষ্য করেছি, এবং ক্রেতা বিক্রেতারাও কিন্তু ইলিশ আসলে তাদের দামের নাগালের বাইরের ফলে কিন্তু তারা আসলে এই ইলিশ কিনতে পারছে না, এবং এই ইলিশ সরবরাহ আসলে না থাকার ফলে তারা কিন্তু ইলিশের স্বাদ থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো এই ছিল মাদারীপুরের ইলিশের সর্বশেষ অবস্থা। শাকিল, সাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বাজার দরের খবর জানছিলাম, হবিগঞ্জ এবং মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। অন্যান্য প্রসঙ্গ, মেঘ, পাহাড় আর সবুজের অপূর্ব মায়াজালে সৌন্দর্যের এক স্বর্গভূমি দেশের পার্বত্যাঞ্চল, যার অনেক কিছুই এখনো অনালোকিত। সেটাই যেন সহজ করে দিয়েছে সীমান্ত সড়ক, যা ঘিরে 3 পার্বত্য জেলায় খুলে যাচ্ছে বিপুল পর্যটন সম্ভাবনার দুয়ার। সীমান্ত সড়ক নিয়ে ইমদাদুল হকের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্ব আজ। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। পাহাড় ছুঁয়ে ছুটে চলা শ্বেত শুভ্র মেঘ, সবুজে মোড়া উঁচু নিচু পাহাড়, তার মাঝে খাল, নদী, কোথাও বা ঝর্ণার কলধ্বনি। এমন অপরূপ স্নিগ্ধ সৌন্দর্যের এক মায়াময় স্বর্গভূমি দেশের পার্বত্যাঞ্চল, কিন্তু তার কতটুকুই বা জানি আমরা? মেঘ, পাহাড় আর সবুজের অপূর্ব সুন্দর মেলবন্ধনে দেশের পার্বত্যাঞ্চলের যে বিপুল পর্যটন সম্ভাবনা তার বেশিরভাগই এখনও অনাবিষ্কৃত। অথচ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পর্যটক বান্ধব করা গেলে এই পর্যটনই যে হয়ে উঠতে পারে এই অঞ্চলের সমৃদ্ধির চাবিকাঠি, তার বলার অপেক্ষা রাখে না। অনিন্দ্য সুন্দরের পশ্চা সাজিয়ে বসা পাহাড়ি অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার এই সুযোগটি যেন খুলে দিয়েছে নতুন সীমান্ত সড়ক। জনপদের শেষ সীমান্তে প্রকৃতির যে মোহনীয় রূপ এতদিন ছিল অনালোকিত লোকচক্ষুর আড়ালে, তাই এখন হাজির দুহাত মেলে। প্রকৃতি সুন্দর যে লীলাভূমি আপনারা দেখতেই পাচ্ছেন, চারদিকে উঁচু নিচু পাহাড়, ঝিরি, ঝর্ণা, অনেক কিছু আছে। তো আই বিলিভ যে এটা যেখানে আমরা এই ঝর্ণা বা প্রকৃতি দেখার জন্য বিদেশে যাই, আমরা যাব না ইনশাল্লাহ। সীমান্ত সড়কটি যেন নিজেই পর্যটনের বিপুল বিস্ময়, তার উপর রঙিন প্রকৃতি, যা উপভোগে এখন মুখিয়ে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। এখানে পর্যটকদের জন্য অনেক সুন্দর এরিয়া, দেখার মতো জায়গা। যে পৃথিবীর বিভিন্ন দেশে এই সবুজ অরণ্য, এইভাবে পাহাড় উঁচু নিচু খুব কমই আছে। দেখার মতো এই সীমান্ত সড়কটা অনেক সুন্দর, শুধু এখন একটু নিরাপত্তা আর যদি যোগাযোগ ব্যবস্থাটা সহজ করে অনেক সুন্দর হবে এটা। 1036 কিলোমিটারের এই সড়ক নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। যথাযথ নিরাপত্তা আর আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করে পর্যটকদের জন্য দ্রুতই খুলে দেওয়া হবে সড়কের কিছু অংশ, বলছেন বাহিনীর এই কর্মকর্তা। এখানে হাজারো পয়েন্টে জায়গা, এইখানে আমাদের এই যে পর্যটন আকর্ষণের যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। দ্রুত সম্ভব আমার মনে হয় এটাকে নিরাপত্তার
ইস্যুটা বিবেচনা করে পর্যটকদের জন্য এটা ওপেন করে দেওয়া হবে। ভারত মিয়ানমার সীমান্ত ঘেঁষে দেশের 3 পার্বত্য জেলায় এই সড়ক নির্মাণ করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের 17, 20 এবং 26 ব্যাটালিয়ন। ইমদাদুল হক, চ্যানেল 24, খাগড়াছড়ি। আর এই ছিল নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ।